আমন্ত্রণ জানাচ্ছি সপ্তাহের দেশে, আপনাদের সাথে আছে আমি সুরভি তরণী। আজকে আমরা সপ্তাহের দেশে আলোচনা করব মে দিবস আসে মে দিবস যায়। যেহেতু আজকে শ্রমিক দিবস, তাই আজকে আমরা সাবজেক্টটি এটি রেখেছি এবং আমাদের সাথে আলোচনার জন্য আজকে আমরা স্টুডিওতে পেয়েছি, আমার ডান পাশে আছেন রাজিকুজ্জামান রতন, সহ সাধারণ সম্পাদক, বাসদ ও শ্রমিক নেতা, এবং তার পাশে রয়েছেন ডক্টর স্নিগ্ধা রেজওয়ানা, সহযোগী অধ্যাপক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এবং তার পাশে রয়েছেন মিজানুর রহমান, শিক্ষা ও উন্নয়ন বিশ্লেষক। আপনাদের তিনজনকে আজকে আমাদের দেশ সন্ধ্যার আয়োজনে স্বাগত এবং আপনাদের তিনজনকে শ্রমিক দিবসের শুভেচ্ছা। মানে একটা শ্রমিকের ভাগ্য কতটা কি বলবো, এটা দুর্ভাগ্য হলে শ্রমিক দিবসটা শুক্রবারে পড়ে, এটা বলছিলাম আর কি, কথার কথা। যাই হোক, আমি সরাসরি আলোচনায় চলে যেতে চাই। রাজিকুজ্জামান রতন, আপনার কাছ থেকে শুনতে চাই যে শ্রমিক দিবসে এই সরকারি ছুটি আসলে কতটা শ্রমিক বান্ধব বলে আপনি মনে করেন? বিশেষ করে স্বাধীনতার প্রায় 5 দশকেরও বেশি সময় আমরা পার করে ফেলেছি। এই সময়ের বাস্তবতায় এবং প্রেক্ষাপটে শ্রমিক দিবসের আপনি তাৎপর্য খুঁজে পান কিনা? ধন্যবাদ সবাইকে। মে দিবসের শুভেচ্ছা। মে দিবস পৃথিবীতে একমাত্র দিবস যেটা মানুষে মানুষে ঐক্য তৈরি করেছিল। ধর্মের পার্থক্য, লিঙ্গের পার্থক্য, ভাষার পার্থক্য, অঞ্চলের পার্থক্য সব ভুলিয়ে দিয়ে মানুষকে একটা জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে যে শ্রমের ফলেই সব সৃষ্টি হয়, ফলে সেই শ্রমের এবং শ্রমশক্তির মূল্য দিতে হবে। যেমন আমরা চা খাচ্ছি, এই চাটা কি কোনো নারী শ্রমিক তুলেছে না পুরুষ শ্রমিক তুলেছে, হিন্দু তুলেছে না মুসলিম তুলেছে, এটা আমরা কেউ বিবেচনা করছি না। দেখছি যে চা পাতায় ক্যাফেইনটা আছে কিনা এবং এটা আমাদেরকে কতটুকু পরিতৃপ্তি দিচ্ছে। এই পরিতৃপ্তির পিছনে যে শ্রমিক, সে কতটুকু মজুরি পেয়েছে তা কি কখনো একবার আমরা ভেবেছি? আমাদের এই বিদ্যুতের আলো ছাড়া আমাদের স্টুডিওর কাজটা চলতো না, কিন্তু আজকে কয়লা খনির যে শ্রমিক কয়লা তুলেছে কিংবা তেল খনির যে শ্রমিক তেল উত্তোলনের সঙ্গে যুক্ত হয়েছে, তার শরীর মাখামাখি হয়েছে কয়লা এবং তেলে, আর আমরা উজ্জ্বল হয়ে উঠছি তার আলোয়। তাহলে আমরা কি কখনো চিন্তা করেছি সেই খনি শ্রমিকদের মজুরিটা কত? এমনি করে মে দিবস এই প্রশ্নটা তৈরি করে দেয় সবার সামনে যে শ্রমিকরা কত দিয়ে কত পায়। শ্রমিকদের শ্রমের ফলে যা সৃষ্টি হয়, শ্রমিকের শ্রমের ফলে সৃষ্ট সম্পদে শ্রমিকের মালিকানা কতটুকু, অধিকার কতটুকু। শ্রমিকরা যে শ্রম দেবে, শ্রম দেবার জন্য পরের দিন আবার যেন শ্রম দিতে পারে, তার জন্য তার বিশ্রাম কতটুকু থাকবে। শ্রম এবং বিশ্রাম যেন হাত ধরাধরি করে চলে, তা কি চলে? আচ্ছা, শ্রম দেবার জন্য যে তার শক্তি দরকার, তার যে পুষ্টি দরকার, তার মজুরি থেকে তার শক্তি এবং পুষ্টিটা সে কি পায়? আচ্ছা, শ্রম শুধুমাত্র শ্রম দেয় না, সে উৎপাদন করে না, তার আবার পুনরুৎপাদন হয়, তার সন্তান সন্ততি হয়, তাদের বিকশিত হবার মতো উপযুক্ত মজুরি কি তার থাকে? অথবা একদিন শ্রম দিয়ে আরেকদিন যখন শ্রম দেওয়ার ক্ষমতা সে হারায়, সে অবসরকালীন সময়ে তার জীবনের নিরাপত্তা এবং নিশ্চয়তা কি? এগুলো নিয়ে যখন আন্দোলনটা হচ্ছিল, তখন আমরা দাবিটা দেখেছি যে 8 ঘন্টা শ্রম দিবস, কিন্তু কার্ল মার্কস বলেছিলেন 8 ঘন্টা শ্রম দিবসের দাবির অন্তরালে লুকিয়ে আছে ন্যায্য মজুরির আকুতি। যদি ন্যায্য মজুরিটা না থাকে, তাহলে 8 ঘন্টা শ্রম দিবস শ্রমিকদের জীবনে বাস্তবায়িত হয় না। শ্রমিকরা তখন স্বেচ্ছায় জীবন বাঁচাবার জন্য আরও 2 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা কাজ করে, কারণ কাজ না করলে তার জীবিকা অর্জিত হবে না, জীবিকা অর্জিত না হলে তার জীবন বাঁচবে না। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আমরা মে দিবসটা পালিত হতে দেখছি রাষ্ট্রীয়ভাবে। 1919 সালে আইএলও প্রতিষ্ঠিত হয়েছে। আইএলওর ফার্স্ট কনভেনশন ছিল 8 ঘন্টা কর্মদিবস হতে হবে। আমরা আইএলওর কনভেনশন বলি, বাংলাদেশের মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে আমরা সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের কথা বলেছিলাম, সেটা যদি বলি, ইভেন 2024 সালের বৈষম্য বিরোধী আন্দোলনে বৈষম্য বিরোধী আন্দোলন এই নামটা ছিল, সেখানে 844 জন যে মৃত্যুবরণ করেছে, তার মধ্যে 500 জনের বেশি ছিল শ্রমজীবী মানুষ। তারপরেও আজ পর্যন্ত কিন্তু আমরা 8 ঘন্টা কর্মদিবস এবং ন্যায্য মজুরির জন্য লড়াইটা করেই যাচ্ছি। ফলে আমাদের দিবস আছে, দিবসের আনুষ্ঠানিকতা আছে, কিন্তু সেই দিবসের মর্যাদাটা প্রতিষ্ঠিত হয় নাই, এবং ওই দিবসের অন্তরালে যে আকুতি ছিল, সেই আকুতিটা এখনো শ্রমিকদের বহন করে বেড়াতে হচ্ছে। পরিষ্কার আপনার বক্তব্য। এই পর্যায়ে ডক্টর স্নিগ্ধা রেজওয়ানা, আপনি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আপনি আসলে কি দেখতে পান বর্তমান বাস্তবতায়? যেটা রাজিকুজ্জামান রতন বললেন যে শ্রমিকরা আসলে কত দিয়ে কত পায়, বর্তমান বাস্তবতার চিত্র আসলে কি? প্রথম কথা হচ্ছে যে দেখেন, আমরা তো এই 2026 সালে বসে থাকার পরও আমরা জানি যে আমাদের চা বাগানের শ্রমিকরা 170 টাকা মজুরি পায় দিনে, এবং এটি তারা 2 বছর আগে 120 টাকার জন্য লড়াই করেছে। আপনি চিন্তা করে দেখেন, 170 টাকা যে মানে শ্রমিক পান, তিনি 30 দিন কাজ করলে আসলে 4000 টাকার উপরে বেশি ওঠার কোনো সুযোগ নাই, 3500 এরকম। আপনি এবার চিন্তা করেন, ওই শ্রমিকের ওই পয়সাতে তার পরিবার,
তার থাকা খাওয়া, অনেকে এখানে বলে থাকেন চা বাগানে তো চা শ্রমিকদের থাকা খাওয়ার জায়গা দেওয়া হয়, কিন্তু আমরা যারা কাজ করি, আমরা যখন যে দেখি সেই থাকা খাওয়ার জায়গা, আপনি ভাবতে পারবেন না, তাদের 3 বেলা চায়ের বিভিন্ন ভর্তা দেওয়া হয়, খাবারটা চায়ের ভর্তা। আপনি চিন্তা করেন, আপনি সকালেও চায়ের মানে ভর্তা দিয়ে ভাত খাবেন, দুপুর বেলাতেও কিন্তু তাই। বাস্তবতাটা কিন্তু এই জায়গায় গভর্নমেন্টের অনেক ইনসেনটিভ থাকে, কিন্তু কোনো এক অদ্ভুত কারণে দেখা যায় যে ওই শ্রমিকের ভেতরে ঢুকে কেউ কিন্তু তাদের জীবনের পরিবর্তনটা করতে পারে না। চা বাগানের প্রত্যেকটা মেয়ে স্কুলে যায় ঠিকই, কিন্তু সেটা কোনো শেপ পেতে পেতে তার অবস্থা মানে খুব নিয়মান হয়ে যায়। আপনি চা বাগানের আমাদের এই যে ফুটবল দলের খেলোয়াড়, হ্যাঁ, অসাধারণ কাপ জিতেন, কিন্তু উনার একটা ক্রিকেটেরও এরকম আছে যে তাদের ওই একটা কেটস কেনার ক্ষমতা তাদের থাকে না। এই যে জীবন বাস্তবতা এবং এদের জন্য যে আলাদা করে আগানো, এই আগানোটা না খুব কানেক্টেড। আমি তো বলবো রাষ্ট্র চায় না সত্যিকার অর্থে। আপনি দেখেন, আমি একটা ভালো কথাও বলি, এত হতাশার কথা বলতে গেলে, এবারই মনে হয় প্রথম কোনো একটা ঈদ গেছে, রতন ভাই এবং শ্রদ্ধেয় স্যার যদি একটু করবেন, যেখানে আমরা ঈদের আগে শ্রমিকদের হয়তো বোনাসটা গেছে দেখে শুনেছি, মানে অভিযোগটা শুনি না। আপনি জানেন যে আমরা ঈদ পালন করি, কিন্তু তারা তাদের বোনাস কেন, তাদের বেতনও পায় না। মাসের পর মাস। মাসে মানে একটা ঈদও তাদের কিভাবে যায় কাটে, আমি সেটা বলছি। আচ্ছা, আমি একটি বিশ্ববিদ্যালয়ে চাকরি করি, এখন আরেক ধরনের শ্রমিক, এইটা আমি রতন ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি, যারা শ্রমিকদের নিয়ে কাজ করেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি। বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রচুর দৈনিক মজুরি শ্রমের ভিত্তিতে লোকজন কাজ করে, ডেইলি বেসিসের শ্রমিক কাজ করে। আপনি জানেন কিনা, এই ডেইলি বেসিসের যে শ্রমিক, সে মানে পার ডে, মানে নো পে, নো ওয়ার্ক, নো পে, অর্থাৎ তিনি দেখা যায় প্রতিদিন কাজ করলে 152 টাকার মতো টাকা পান। চিন্তা করে দেখেন, খুবই কম কিন্তু টাকার অ্যামাউন্টটা। আমি ঘটনাচক্রে একটি হলের প্রভোস্ট হওয়ার সূত্রে যখন এই বিষয়টা জানতে পারি, তাদের কোনো ছুটি থাকে না। তো একটা ছোট অভিজ্ঞতা বলি, আমার হলের 7 জন গার্ড আছেন, হ্যাঁ, তাদের মধ্যে 6 জনই হচ্ছে আপনার দৈনিক মজুরি শ্রমিক। তো এই যে 6 জন, আমি যখন দেখলাম যে তাদের কোনো পোশাকও দেওয়া হয় না অ্যাজ এ গার্ড, আমি প্রথম তাদেরকে একটা পোশাকটা বানিয়ে দিলাম। তো ওই শ্রমিক বলছে যে 33 বছর চাকরি করার পরে প্রথম আমি আমার গায়ে একটা বিশ্ববিদ্যালয়ের একটা গার্ডের পোশাক পেয়েছি, এই ওনারশিপ থেকে। এই যে বেদনাটা, মানে এটা কেন দেয় না, কারণ এর জন্য কোনো ফান্ড বরাদ্দ নাই, কিন্তু যেহেতু সে দৈনিক মজুরি শ্রমিক, এই দৈনিক মজুরি শ্রমিক কিন্তু কোনো ব্যাংকের সুবিধা পায় না, ছুটির সুবিধা পায় না, এও কিন্তু শ্রমিক। দেখেন, তারপর দিনের পর দিন শ্রমিকই রয়ে যাচ্ছে, কিন্তু এই শ্রমিককে আমরা দেখি না, কারণ বাইরের জায়গায় এই শ্রমিকের কি আছে যে তিনি বিশ্ববিদ্যালয়ে। তো শ্রমিকের যে কত ভাগ আছে, যেমন মনে করেন, আমি আসবো এই প্রসঙ্গে আপনার কাছে ডক্টর স্নিগ্ধা রিজওয়ানা। একটু মিজানুর রহমান আপনার কাছ থেকে শুনে নেই। আপনি শুনলেন দুজনের বক্তব্য, রাজিকুজ্জামান রতন সাহেব এবং ডক্টর স্নিগ্ধা রিজওয়ানা, তারা বললেন অনেকগুলো পয়েন্ট উঠে এলো এর মধ্যে। আপনার কাছে কি মনে হয় মিজানুর রহমান, যে সমাজে কি শ্রমিকের যেই মজুরি কিংবা সমাজে বর্তমান সমাজে শ্রমিকের যে অবস্থান থাকার কথা ছিল, তা কি বাস্তবায়িত হলো কিনা? ধন্যবাদ দেশ টিভিকে, ধন্যবাদ আমার সহবক্তা দুজন, স্নিগ্ধা রেজওয়ানা আপা এবং রতন ভাইকে। তারা খুবই পরিচিত, আমি খুব গর্বিত তাদের সাথে বসে। সেই সাথে আপনাকেও ধন্যবাদ আপনার মূল্যবান প্রশ্নের জন্য। আসলে সত্যি কথা বলতে কি, আমি এখানে এসে একটা বক্তব্যর একটা শব্দ আমি আপনাদের কাছে একটু বলতে চাই, যদিও এই দুই বক্তার একজন বলেছেন, আমি বলেই দিই, রতন ভাই, শব্দটা আমার কাছে খুব ভালো লেগেছে। বলেছে দিবস আসে যায়, কিন্তু আসলে কোনো পক্ষে যে দিবস যার জন্য বরাদ্দ করা, তাদের জন্য কিছুই করা হয় না। এটাই বাস্তবতা বাংলাদেশের প্রেক্ষাপটে। আপনাকে আমি বলতে চাই, একটু সবাই আসলে একটু অতীতটা শুনতে চাই, কেন এই শ্রমিক দিবসটা এত গুরুত্ব তাৎপর্য বহন করে। আসলে এই ইতিহাসটা সবাই জানে, তারপরেও আমি 1 মিনিট একটু বলে দিচ্ছি। যদিও এটা শোষণের, মানে কি বলবো, যে শোষণের বিরুদ্ধে লড়াইয়ের জন্য এই 1 মেটা আসলে উদযাপন করা হয়েছিল এবং এটা উৎসর্গ করা হয়েছিল। এটা কবে করা হয়েছিল? 1886 সালে শিকাগো শহরে শ্রমিকরা যখন শিল্প বিপ্লব কেবল শুরু হয়, তখন কিন্তু শ্রমিকের কিন্তু মানে কি বলবো, শ্রমিকের গুরুত্বটা বেড়ে যায়। কিন্তু মনে রাখতে হবে যে একদম শুরু থেকেই আমাদের এই যে পুঁজিবাদী সমাজ, এই পুঁজিবাদী সমাজে মালিকের এক ধরনের আচরণ,
যে আচরণটা সবসময় শ্রমিকের বিরুদ্ধে যায় এবং সেই যেই দেশই পুঁজিবাদী সমাজটাকে বিস্তৃত করেছে এবং এটার সাথে যুক্ত, আপনি দেখবেন খেয়াল করে সেই দেশের শ্রমিকরা কখনোই তাদের ন্যায্য মজুরি পায় না, ন্যায্য অধিকার পায় না। তারপরে কি হলো, 1889 সালের দিকে হাই মার্কেট অ্যাফেয়ার নামে একটা গ্রুপ, তারা কিন্তু আন্দোলন নামে 3টা বিষয়ে তারা বলতে চেষ্টা করে যে আমার 8 ঘন্টা আমার কর্মদিবস হবে, 8 ঘন্টা আমার বিশ্রাম দিবস হবে, মানে বিশ্রাম হবে, আর বাকি 8 ঘন্টা আমার পরিবারকে দিব। কারণ ওই সময়ে দেখা গেছে যে যখন পুঁজিবাদী সমাজের এই বিপ্লব, মানে কি বলবো, শিল্প বিপ্লবটা শুরু হয়েছিল, তখন মানে শোষণের মাত্রা এমন পর্যায়ে পৌঁছেছে যে আপনার শ্রমিকরা ন্যায্য মজুরি তো পেতই না, তারা ঠিকমতো সময় পেত না তাদের পরিবারকে দেওয়া, তাদের নিজের শরীরের জন্য চিন্তা করা, তাদের নিজের মেন্টাল, মানে কি বলবো, যে মানসিক যে স্বাস্থ্য, সেটার প্রতিও তাদের নজর দিতে পারতো না। যার কারণে আন্দোলনটা হয়েছিল 1889 সালে, এবং তখন অনেক হাজার হাজার শ্রমিক কিন্তু গুলি করে তাদেরকে মারা হয়। তারপরে সেকেন্ড ইন্টারন্যাশনাল নামে একটা অর্গানাইজেশন এই 1 মেকে বেছে নেয় শ্রমিক দিবস হিসেবে, যেন শ্রমিকের মজুরি নিয়ে সারা পৃথিবীতে এক ধরনের হইচই হয় এবং কথাবার্তা হয়, তার ফলশ্রুতিতে যেন শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকারটা ফিরে পায়। কিন্তু মজার ব্যাপার হলো, যে আন্দোলনটা হয়েছিল, সেই আন্দোলন হয়েছিল কিন্তু চারটা তাৎপর্যের উপর মানে বিচার করে। সেটা হলো, ওরা চেয়েছিল যে তাদের অধিকারটা প্রতিষ্ঠা করা, তাদের ন্যায্য মজুরি পাওয়া, তাদের নিরাপদ কর্ম পরিবেশ পাওয়া, এবং তাদের যে শোষণ করা হয় সেই শোষণের বিরুদ্ধে মানে তাদের স্লোগান ছিল, এবং সেই শোষণ মুক্ত সমাজ তারা দেখতে চেয়েছিল। কিন্তু ফলশ্রুতিতে পুঁজিবাদী সমাজ এখনো বিরাজমান। এই পুঁজিবাদী সমাজে যারা মালিক, তারা কি করছে, সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো, এই শ্রমিকদের কি করছে, শ্রমিকদের চালাচ্ছে কারা? শ্রমিক নেতারা। কিন্তু মনে রাখলে, ভুলে গেলে চলবে না, এই শ্রমিক নেতারাও কিন্তু কোনো না কোনোভাবে কোনো দলীয় মানে ছাতার নিচেই থাকছে। তাদের মাধ্যমে আন্দোলন হচ্ছে, এবার তাদের মাধ্যমে আন্দোলন কি হচ্ছে, প্রশমিত হচ্ছে। কাজের কাজ কিছুই হচ্ছে না, শ্রমিকরা কিছুই পাচ্ছে না। পাচ্ছে কারা? শ্রমিকের নেতারা হয়তো কিছু পাচ্ছে, আর যারা পুঁজিবাদী সমাজের যারা মালিক সমাজ এবং রাষ্ট্র গঠনে বা রাষ্ট্রের যারা ক্ষমতাবান, তারাও কিন্তু এর সুবিধা নিচ্ছে। কাজের কাজ, যেটা আমাদের মূল উদ্দেশ্য 1 মের, সেটা কিন্তু কোনোভাবেই আমরা সব সময় কিন্তু সেটাকে ইগনোর করে যাচ্ছি, এবং ফলশ্রুতিতে তাদেরকে শোষণ এবং বঞ্চনা থেকে তারা মুক্তি পাচ্ছে না। অর্থাৎ সমাজে এখনো আমরা শ্রমের মর্যাদা সেভাবে প্রতিষ্ঠিত হতে দেখতে পারলাম না। কেন পারলাম না, ঘাটতিটা কোথায়, এটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তবে একটি বিরতির পরে আপনাদের 3জনের কাছেই ফিরে আসব। দর্শক, দেখছেন সপ্তাহের দেশ। আবারও আমন্ত্রণ জানাচ্ছি সপ্তাহের দেশে। আজকে আমরা আলোচনা করছি মে দিবস আসে, মে দিবস যায়, এই বিষয়টি নিয়ে। এবং এ পর্যায়ে রাজিকুজ্জামান রতন, আপনার কাছে জানতে চাই যে আমরা অনেক সময় দেখি যে বিভিন্ন প্রতিষ্ঠানে কোনো শ্রমিককে বা কোনো ম্যান পাওয়ারকে টার্মিনেট করার আগে তাকে কোনো রকম নোটিশ না দিয়ে, অথবা জাস্ট একটা শো কজের নোটিশ দিয়ে তাকে টার্মিনেট করা হয়। এটা আসলে কতটুকু আইনসঙ্গত? ধন্যবাদ। তার আগে আমি একটু বলে নেই, প্রফেসর মিজানুর রহমান মে দিবসের একটা ঘটনাপঞ্জি বা ক্রমপঞ্জিটা তুলে ধরেছেন। এটা ঠিক, কিন্তু শুরুরও একটা শুরু আছে। 1842-43 সালে মার্কস যখন একটা বই লিখলেন, দ্য ফিলোসফিক্যাল অ্যান্ড ইকোনমিক ম্যানস্ক্রিপ্ট, সেখানে তিনি দেখালেন দ্য পাওয়ার অফ মানি, টাকার শক্তি কী। এবং সেখানে তিনি আরেকটা দেখালেন যে পুঁজিবাদী যে অর্থনীতি কিভাবে এলিয়েনেটেড করে দেয় শ্রমিকদেরকে শ্রমক্ষেত্র থেকে। এবং সেই এলিয়েনেশন শুধু শ্রমিকদের না, সমাজের সর্বক্ষেত্রে কিন্তু এখন এলিয়েনেশন একটা বড় প্রবলেম। তার ফিলোসফিক্যাল বেসিসটা কিন্তু নিহিত আছে যে ইকোনমিতে, ওটা তিনি দেখালেন। 1846 সালে এঙ্গেলস একটা বই লিখলেন, দ্য কন্ডিশন অফ ওয়ার্কিং ম্যানস ইন ইংল্যান্ড। সেখানে তিনি দেখালেন যে কারখানায় কাজ করতে গিয়ে শ্রমিকদের জীবনটা কীরকম দুর্বিষহ হয়ে উঠছে। 1848 সালে ম্যানিফেস্টো অফ দ্য কমিউনিস্ট পার্টি লেখা হয়, সেখানে প্রথম এই স্লোগানটা আসে যে দুনিয়ার মজদুর এক হোক। এই স্লোগান কিন্তু তার আগে পৃথিবীতে ছিল না। তারপরে আমরা যদি দেখি, 1871 সালে প্যারি কমিউন তৈরি করে শ্রমিকরা, তারা সংগঠিত হয়ে প্যারিস শহর দখল করে ফেলে, এবং পরবর্তীতে 30,000 কমিউনেটকে হত্যা করে সেই আন্দোলনটাকে দমন করা হয়। এরপরে 1886 সালে শিকাগোর হে মার্কেটে
ওই 8 ঘন্টা শ্রমের দাবিতে কয়েক লক্ষ শ্রমিকের সমাবেশ হয়, সেখানে পুলিশের হামলা হয়। সে হামলার প্রতিবাদ করবার জন্য 4 তারিখে আবার মে মাসের 4 তারিখে আবার তারা সমবেত হয় এবং সেখানে গুলি করা হয় এবং এরপরে ওই নেতাদেরকে ধরে একদম বিচার ছাড়াই ফাঁসি দেওয়া হয়। অগাস্ট স্পাইস, পার্সনস এঞ্জেলস তাদেরকে। এরপরে তখন কমিউনিস্ট ইন্টারন্যাশনাল গঠিত হয় নাই, কিন্তু ওয়ার্কিং ম্যানস ইন্টারন্যাশনাল গঠিত হয়েছিল ফ্রেডারিক অ্যাঙ্গেলসের নেতৃত্বে। ফ্রেডারিক অ্যাঙ্গেলস 1889 সালে তিনি ডিক্লেয়ার করেন এই দিনটাকে আমরা ভুলব না। এই 8 ঘন্টা কর্মদিবসের অন্তরালে যে ন্যায্য মজুরির প্রশ্নটা যুক্ত আছে, মর্যাদার প্রশ্নটা যুক্ত আছে, আমরা শ্রমিকরা বহুবার মার খেয়েছি, এবার ভুলব না, এই দিবসটা ছড়িয়ে দেবো গোটা পৃথিবীতে। তারপর থেকে কিন্তু গোটা বিশ্বব্যাপী, বিশেষ করে প্রথমে ইউরোপ, তারপর অস্ট্রেলিয়া, এরকম করে এটা ছড়িয়ে পড়তে পড়তে গোটা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে যে মে ডে এটা পালিত হবে শ্রমিক আন্দোলন এবং সংহতি দিবস উপলক্ষে। এবং তারপরে তো আমরা জানি যে কিভাবে 1917 সালে রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের পরে তারা ডিক্লেয়ার করলো যে শ্রমিকদের অধিকার এবং মর্যাদা শুধু মুখের কথা নয়, এটা কার্যে কীভাবে বাস্তবায়িত হবে। 1917 পরে 1919 গিয়ে আইএলও ফরমেশন হলো। আইএলওর প্রথম কনভেনশনটা হলো 8 ঘন্টা কর্মদিবসের কনভেনশন। এরপরে আমরা দেখলাম 1848 সালে ফিলাডেলফিয়া কনভেনশন, যেটাকে আমরা ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস বলি। সেখানে 23 এবং 24 বলা হলো যে শ্রম, মজুরি এগুলো কীভাবে নির্ধারিত হবে, মর্যাদাটা শ্রমিকের কীভাবে নির্ধারিত হবে। এভাবে এটা কন্টিনিউয়াসলি এটা গ্রো করেছে। এখন মে দিবস যখন আমরা পালন করছি, তখন কাজ যখন করব, তখন কাজের তো একটা কন্ডিশন থাকে। উইদাউট কন্ট্রাক্ট তো কাজ হয় না। মালিক এবং শ্রমিকের মধ্যে একটা কন্ট্রাক্ট থাকবে। সেই কন্ট্রাক্ট কি, যে শ্রমিকের জন্য থাকবে কি, মালিক পাবে কি। মালিক করবে মুনাফা, শ্রমিক পাবে মজুরি। মুনাফা এবং মজুরির এই সংঘাতটা চলতে থাকে। মজুরিটাকে কম দেওয়ার জন্য এবং মুনাফাটাকে বাড়ানোর জন্য দুটো বিষয় আছে। একটা হলো আইনের জালে তাকে আটকে রাখো, আর হলো উৎপাদন প্রক্রিয়ার মধ্যে তাকে আটকে ফেলো। মার্কস তখন দেখিয়েছিলেন যে কিভাবে সারপ্লাস ভ্যালুটা তৈরি হয়। তার আগে অ্যাডাম স্মিথ এবং ডেভিড রিকার্ডো তারা দেখিয়েছিলেন যে কিভাবে লেবার থিওরি অফ ভ্যালু থেকে আমরা দেখলাম যে শ্রমের ফলে সম্পদ তৈরি হয়। আর মার্কস দেখালেন সেখানে কিভাবে থিওরি অফ সারপ্লাস ভ্যালুর মধ্যে দিয়ে কিভাবে অতিরিক্ত উদ্বৃত্তটা আত্মসাৎ করা হয়। মানে আপনি, আমি, আমরা সবাই, আমরা যে কাজটা করি এবং যা পাই, আমরা কাজ করে যা উৎপাদন করি আর আবার নিজেরা যে মজুরি পাই, সবসময় তার মধ্যে একটা গ্যাপ থাকে। যেই মুহূর্তে দেখা যাবে আমি যা কাজ করি তার চেয়ে যদি আমার মজুরিটা একটু বেশি হয়, আমাকে সাথে সাথে কিন্তু ছাঁটাই করে দেবে। তো ফলে এই যে তারা, এখানে কিন্তু মানবিক বোধ বলতে কিছু নাই, এখানে শুধু মুনাফার তাড়না। এই মুনাফার তাড়নাটা যখন শ্রম আইন দ্বারা সংরক্ষিত হয়, তখন শ্রম আইনের 26 ধারা বলে একটা আছে আমাদের শ্রম আইনে। সেখানে বলা আছে যে কোনো ধরনের কারণ দেখানো ছাড়াই 4 মাসের নোটিশ পেয়ে দিয়ে একজন শ্রমিককে ছাঁটাই করে দেওয়া যাবে। আচ্ছা। আর 26 ধারার পরে 27 ধারায় আছে যে শ্রমিক যদি কখনো চাকরি থেকে অবসর নেয়, তাহলে কি হবে, যদি সে 5 বছরের আগে চাকরি থেকে অবসর নেয় তা কিছু পাবে না। আর 5 বছরের পরে হলে সে তার কিছু প্রাপ্য পাবে। কারণ শ্রমিক যখন হিসাব করে, আমার এই ভবনটা তৈরির সময় আমি 5 বছর কাজ করেছি, আমি চলে যাব, কিন্তু আমার শ্রম তো এই ভবনের মধ্যে আছে। আমি যে গাড়িটা তৈরি করেছি, এই আমি হয়তো থাকবো না, কিন্তু গাড়িটা যতক্ষণ চলবে আমার শ্রম তোর মধ্যে কাজ করতে থাকবে। এখানেই কিন্তু জীবন্ত শ্রম, মানে আমি যে শ্রমিক কাজ করছি সে কিন্তু সঞ্চিত শ্রমের উপর কাজ করে। যেমন আমি যখন কম্পিউটারে কাজ করি, কম্পিউটারের মধ্যে কিন্তু অনেক শ্রমিকের শ্রম সঞ্চিত আছে, তারপর আমি ওই কিবোর্ডে কাজ করছি। এগুলো, এই আলোচনাগুলো হয়েছে। আমি শুধু এইটুকু বলি যে আমাদের আইনে এইরকম জায়গাটা আছে, শ্রমিক কাজ করে উৎপাদন করে সে প্রফিট তৈরি করবে, কিন্তু মালিক চাইলে যে কোনো সময় 23 ধারায় অসদাচরণের নাম দিয়ে তাকে ছাঁটাই করতে পারবে, 26 ধারায় তাকে ছাঁটাই করতে পারবে, 180 ধারায় আছে তাকে ছাঁটাই করার পরে সে আর ট্রেড ইউনিয়নের নেতা হতে পারবে না, এবং 27 ধারায় আছে যে তাকে এমন পরিস্থিতি তৈরি করা হবে যাতে সে অবসর নিতে বাধ্য হয় এবং তাহলে তার প্রাপ্য সে পাবে না। এই ধরনের নানা আইনের বেড়াজালে শ্রমিককে আটকে রাখা হয়েছে। শ্রমিকের অসচেতনতা বা সংগঠিত না হওয়ার কারণে শ্রমিক কিন্তু তার ন্যায্য প্রাপ্য সেখান থেকে বঞ্চিত হচ্ছে। জি, আমি আবার আসবো আপনার কাছে রাজিকুজ্জামান রতন। এই পর্যায়ে মিজানুর রহমান, আপনি কি কোনো কিছু যুক্ত করতে চান কিনা এটার সাথে? আমি আসলে রতন ভাইয়ের সাথে কি বলবো, রতন ভাই তো খুব এলাবোরেটলি এবং তথ্যভিত্তিক কথা বললো। এটা আমি বিশ্বাস করি যে আমাদের যারা আমাদের এই প্রোগ্রামটা দেখছে এবং যারা দেশের ক্ষমতাসীন এবং তাদের সাথে সংশ্লিষ্ট যারা আছেন, ক্ষমতাবান এবং জ্ঞানী মানুষ, তারা তার কথাগুলো অবশ্যই চেষ্টা করবে এগুলি মানতে। কিন্তু আসলে কি বলবো, শ্রমিক নিয়ে যদি কথা বলতে হয় তাহলে কিন্তু যেই বিষয়টা বললেন রতন সাহেব, যে আইনের বেড়াজাল এবং আইনের ফাঁক ফোকর, এটা কি বন্ধ করার কোনো উপায় আছে নাকি আমাদের দেশের প্রেক্ষাপটে? এটার প্রেক্ষাপটে এটা বন্ধ করা যাবে না কেন? আমি যদি একটা মোবাইলের সিম
কিনতে যদি আমার ফিঙ্গারপ্রিন্ট লাগে, আর আমার আমি কি কথা বলছি সেটা যদি মানে কি বলবো প্রকাশ হয়ে যায়, এবং আমি যদি আমার কি বলবো যে আমার ট্যাক্স ফাঁকি না দিতে পারি, মানে সেই অর্থে আমি বলছি সবই মানে ইন জেনারেল মানুষ যারা, আমি যদি আমার আইনের মানে আমার জন্য মানে কি বলবো আমার জন্য আইন, আমি ইচ্ছা করলে যা কিছু তা করতে পারবো না আমাদের সাধারণ মানুষের জন্য, তাহলে এত জনসংখ্যার মানুষ যারা আপনার আইনকে শ্রদ্ধা করে, আইনের বাস্তবায়ন কে করছে এটা আপনারা জানেন, আইনের বাস্তবায়নের ক্ষমতা তো সাধারণ মানুষকে দেওয়া হয়নি, তাহলে শ্রমিকের যে অধিকার সেটা বাস্তবায়িত হবে না কেন? এটা তো একটা মানে কি বলবো একটা প্রেসের ব্যাপার, সরকার প্রধানরা এবং রাষ্ট্র ক্ষমতাসীন যারা তারা প্রেস করলেই তো হয়, কারণ পুঁজিবাদী সমাজে যারা শিল্পর মালিক তাদেরকে বলে দেয়া হোক না কেন যে একটা শ্রমিককে তুমি ওই যে 26 ধারা, ওই যে 27 ধারা আর ওই 23 ধারা অথবা এই ধারার বলে তাদেরকে যেমন ছাঁটাই করে দিচ্ছ, এই ধারায় ছাঁটাই করতে গেলে তাদেরকে যদি আপনার কন্ডিশন দেওয়া হয় যে এই ধারা ঠিক আছে, কিন্তু এই ধারাকে যদি এখন আমলে নিয়ে এটা যদি সংস্কার করে, তাহলে অবশ্যই তারা ন্যায্য অধিকার পাবে না কেন? আপনাকে আমি করুন আর একটা গল্পটা বলি, ধারা অনুযায়ী যেমন গল্প বাস্তবে আরো করুন। বাস্তবে কি করা হচ্ছে, আমরা যদি গার্মেন্টস শিল্প, আমি একটা শিল্প যেটা আমি লেবার ইন্টেন্সিভ একটা শিল্পের কথা বলি, আমি মানে কোনো নাম ধরছি না, যেহেতু আমাদের আপনি জানেন বৈদেশিক মুদ্রাটা অনেক সময় অনেক লেবার মানে ইন্টেন্সিভ শিল্প থেকে আসে, যার কারণে আমি নাম বলতে চাই না, কিন্তু সেখানে কি হচ্ছে, সেখানে শ্রমিকদের জানেন কিভাবে ছাঁটাই করা হয়, সেখানে কোনো ধারাই অ্যাপ্লাই করা হয় না, সেখানে যেটা করা হয় আপনার অর্ডার পাইছেন, শ্রমিক অনেক দরকার, আপনি লোক নিয়োগ করছেন, কিন্তু যখন পিক আওয়ারটা কমে যখন অফ পিক আওয়ার হয় তখন আপনি জানেন ও ঘাটটা কেন ঘুরালো, কেন চোখ একটু ঝিমু করলো, অথবা পিছনে কেন তাকালো, তাদের জন্য একটা সুপারভাইজার রাখা হয়, সবসময় ঘাড়ে হাত দিয়ে রাখে, আমি আবারও তাদেরকে একবার ধরে আপনার কাছে মিজানুর একবার রহমান। সেই প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়া হয়। এবং আপনাকে আরেকটা জিনিস বলি, আমি আবারও আসবো মিজানুর রহমান আপনার কাছে, এই পর্যায়ে ডক্টর স্নিগ্ধা রিজওয়ানা আপনার কাছে জানতে চাই এই যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর আসলে কি ভূমিকা রাখতে পারে বিশেষ করে শ্রমিকদের অধিকার বাস্তবায়নের জন্য? আমি না কখনো বাংলাদেশের ওই বামপন্থী রাজনৈতিক দল ছাড়া শ্রমিকদের অধিকার নিয়ে ওইভাবে সোচ্চার দল ওই অর্থে দেখিনি সত্যিকার অর্থে, বরঞ্চ এমন সব কথা আমি মাঝে মাঝে শুনেছি যেগুলো আমাকে এই বলতে আমি বাধ্য হচ্ছি যে তাদের শ্রম ঘন্টা সম্পর্কে, শ্রমিকের বাস্তবতা সম্পর্কে ভীষণ মানে অজানা। যেমন আমি রানা প্লাজার কথা যখন আপনি, বরঞ্চ আমি এটা দেখেছি যে শ্রমিকের নির্যাতনের যে গল্পর চক্র, সেই চক্রের সাথে তারা ওতপ্রোতভাবে যুক্তও থাকেন। এটা আমি মানে কোনো পার্টিকুলার দলকে বলছি না, অ্যাজ এ হোল। কারণ শ্রমিক এখানে তাদের জন্য ওই যে একটা শব্দ আছে না, যে এসে বলেই ফেললেন, রতন ভাই বললেন এলিয়েনেশন মার্কসের, যে আপনি এইখানে আমাদের দেশের শ্রমিকের দেহটা একটা মিনস অফ প্রোডাকশন, তার ক্যাপিটালটা কিন্তু তার শরীর। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। কেন কি জানেন, আপনি দেখবেন যে শ্রমবাজারে বয়স যখন বাড়তে থাকে তখন কিন্তু তাদের কাটতি আছে, তখন কিন্তু ওই শ্রমিককে এমনি ছাঁটাই করে দেওয়া হয়। যেমন মনে করেন আমি অনেকগুলো গার্মেন্টস শ্রমিক মানে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যে দেখেছি, আপনি দেখবেন যে ওখানে আপনি রেয়ারলি 40-এর উপরে বয়সের কোনো শ্রমিক দেখবেন, রেয়ারলি, নারী শ্রমিকের ক্ষেত্রেও। সুপারভাইজার দেখবেন হচ্ছে আনডাউটলি পুরুষ রাখা হচ্ছে, কারণ নিয়ন্ত্রণকর্তার ওই যে গল্পটা, চরিত্রটা। এই যে 23, 26, 180 ধারার কথা রতন ভাই বলল, সরকার এদিকে আইন নিচ্ছে যে আপনার হবে এটাকে কি বলে প্রেগনেন্সি লিভ পাবে, যখনই এইরকম প্রেগনেন্সির খোঁজ খবর পায় আপনি ছাঁটাই হয়ে যান কিন্তু, কারণ আপনাকে কোনো পেইড লিভ তারা দিবে না। আরেকটা জিনিস আমি বলি, এই যে এত গার্মেন্টস শ্রমিক, আপনি কোনোদিন কোনো গার্মেন্টস শ্রমিক, তো আরএমজি সেক্টর কিন্তু অনেক গোছানো, কিন্তু অদ্ভুতভাবে দেখবেন যে খুব 2-1টা আরএমজি সেক্টর ছাড়া কিন্তু তাদের একটা শ্রমিকের পোশাক নেই। আমি বারবার পোশাকের উপর কেন গুরুত্ব দিচ্ছি, এই শ্রমিকের পোশাক কিন্তু বাইরের দেশে সেফটি পোশাক হওয়ার কথা। আপনি দেখেন না আগুন লাগে, আপনি দেখেন না এই হন, অর্থাৎ এই পোশাকের সাথে কিন্তু আগুন পরিধোক মানে কম বার্ন হবে, এই ধরনের কাপড় কিন্তু বাইরের দেশে এগুলো মেনটেন করা হয়। সে যেই দিন থেকে মানে নিয়োগপ্রাপ্ত হয় তার একটা
ডকুমেন্ট থাকে। আমাদের এখানে এই বিষয়গুলো থাকে না। উপরন্তু আপনি যে রাজনৈতিক দলের কথা বললেন, যেই রাজনৈতিক দল নির্বাচনী ইশতেহারে ঘোষণা করেন যে নারী শ্রমিকের নারীদের কমিয়ে দেওয়া। কর্মঘণ্টা, শ্রমিক তো না, নারীদের কর্মঘণ্টাই মানে কমিয়ে দেওয়ার, তাহলে সেই রাজনৈতিক দলের শ্রমঘণ্টা সম্পর্কেই বা কি ধারণা জ্ঞান কতটুকু? আছে, আর এই ধরনের কথাই বা সে বলে কি করে, সেটা কিন্তু আমরা একটা আন্দাজ পাই। আরেকটা যেটা বিষয় সেটা কি জানেন, সেটা হচ্ছে যে আমাদের পুরো দুনিয়াতেই কিন্তু এটা আমার বলতে কোনো রাজি নেই, আপনার উপনিবেশিকতার যে বলয়, সেই বলয়টা নব্য উপনিবেশ নিউ পোস্ট কলোনিয়াল যুগে আমাদের কাছে আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আসে কেন? সস্তা শ্রমের জন্য। তো ওই যে উদ্ধৃত মার্কসের যে ইসের গল্প আসছে, আপনার আপনার ক্যাপিটাল, আপনার বডি হচ্ছে এখানে ক্যাপিটাল। এই সস্তা শ্রম পাচ্ছেন বলে যেই মুহূর্তে আপনি সস্তা শ্রমের ব্যবস্থা করছেন, সেই মুহূর্তে তো আপনি নিজেও মানে ধরেই নিয়েছেন আপনার শোষণের খুবই উর্বর পটভূমি হচ্ছে আমাদের এই দেশ। কাজেই এখন আরো ভয়ঙ্কর হয়েছে, আপনার চামড়ার ওখানে যাবেন টেনারিতে, ওখানে শিশু শ্রমিক, এক ধরনের কিশোর শ্রমিক, নারী শ্রমিক, এই যে বিভিন্ন শ্রমিককে তারা ইউজ করছেন, ব্যবহার করছেন, এবং এই যে পুরো প্রক্রিয়াটা, এখন গল্পটা কি হয়েছে জানেন, ওই শ্রমিক থেকেও ভয়ঙ্কর জায়গায় গেছে। আমি এবং আপনি, আমরাও কিন্তু এখন শ্রমিক। শিক্ষক হই, যাই হোক, আমরাও শ্রমিক হয়ে উঠছি। পুরো সকলেই কিন্তু আমরা একটা শ্রমিকের মতো শোষিত এবং মিনস অফ প্রোডাকশনে পরিণত হয়েছি। এবং এই যে বিচ্ছিন্নতা, আমরা বিচ্ছিন্নতা কিন্তু অনুভব করি, এই চক্রটা খুব ভয়াবহতা আমাদের দিকে নিয়ে যাচ্ছে, যেটা নিউ ক্যাপিটালিজম বলছে আর কি। জি, অসংখ্য ধন্যবাদ, আপনার পরিষ্কার একদম বক্তব্য। এরপরে সরকার এবং শ্রমিক নেতারা কিভাবে সমন্বয় করে আসলে কাজ করতে পারে, এই উত্তরটি আমি পেতে চাই আপনাদের তিনজনের কাছ থেকে। তবে একটি বিরতির পরে আবারও ফিরে আসবো আপনাদের তিনজনের কাছে। দর্শক, দেখছেন সপ্তাহের দেশ, আমন্ত্রণ জানাচ্ছি সপ্তাহের দেশে। আজকে আমরা সপ্তাহের দেশে আলোচনা করছি মে দিবস আসে মে দিবস যায় এই বিষয়টি নিয়ে। এবং এ পর্যায়ে মিজানুর রহমান, আপনার কাছে জানতে চাই, যে বিরতিতে যাবার আগে বলে গিয়েছিলাম যে সরকার এবং শ্রমিক নেতারা কিভাবে সমন্বয় করে কাজ করবে, বিশেষ করে যখন আমরা দেখতে পাই যে আমাদের শ্রমিকদের ন্যূনতম মজুরি নিশ্চিত করা হয়নি, পুষ্টি নিশ্চিত করা যায় না। আবার অনেক সময় আরেকটি বিষয় আমরা সবাই এখানে মনে হয় ভুলে গিয়েছিলাম, যে আমরা অভিবাসন পথে প্রত্যেক বছর হাজার হাজার শ্রমিক নিখোঁজ হয়ে যায় বা অনেক সময় মারাও যান তারা। এই বিষয়গুলো মাথায় নিয়ে কিভাবে সরকার এবং শ্রমিক নেতারা কিংবা সংগঠনগুলো সমন্বয় করে কাজ করতে পারে? খুব ভালো বলেছেন, আপনার মূল্যবান প্রশ্নের জন্য ধন্যবাদ। আসলে সমন্বয়টা এখন লোক দেখানো সমন্বয় তো চলছেই বাংলাদেশে, এবং বাংলাদেশের মতো গরিব দেশগুলোতে লোক দেখানো এই যে সমন্বয়, এটা চলবেই। এটা মুখের কথা বললে চলবে না, এটা আইনে আনতে হবে, এটা কাগজে আনতে হবে। যেমন রতন ভাই একটা কথা বলল, আমার কাছে খুব ভালো লেগেছে। সে বলল যে মাতৃকালীন ছুটি, আমরা যদি শ্রম আইনে মাতৃকালীন ছুটি দেখতাম, তাহলে 2026-এর আগের যে চিত্রটা ছিল সেটা ছিল ভয়ঙ্কর। মানে মাতৃকালীন ছুটি দিচ্ছে 4 মাসের একটা শ্রমিকের, মানে একটা নারী শ্রমিককে। আপনি যদি ন্যূনতম যদি 12,500 টাকা করে হয়, তাহলে 4 মাসে আসে 50,000 টাকা। কিন্তু মজার ব্যাপার, মাতৃকালীন ছুটি যদি মানে বাদ দেওয়া হয়, মানে মাতৃকালীন ছুটি যদি না দেওয়া হয়, তাহলে মালিকের মানে আপনার কি বলবো, তার যে শাস্তি সেটা মাত্র 5,000 টাকা। কতটা বৈষম্যমূলক আপনি চিন্তা করেন একটা আইন। সেই আইনকে যাই হোক, যারা আমাদের রতন ভাইদের মতো যারা বাংলাদেশে শ্রমিক নিয়ে কাজ করছেন, আরও যারা শ্রমিক নেতারা, তাদের দেন দরবারে এবার 2026-এ যে আইনটা হলো, সেই আইন অনুযায়ী তারপরেও 25,000 টাকা করা হয়েছে। আপনি চিন্তা করেন, তাও তো বৈষম্য। আমি কি, আপনি বলেন, আমার যদি 50,000 টাকা একটা শ্রমিকের মজুরি দিতে হয়, সেখানে যদি আমার শাস্তির ব্যবস্থা থাকে 25,000 টাকা, আমি কি ওই শ্রমিককে রাখার কথা চিন্তা করব? আমার কোনো দায়বদ্ধতা, আইনেই তো বলা হচ্ছে দায়বদ্ধতা নাই। আমি তো লাভ দেখব। পুঁজিবাদী সমাজের মালিকরা কি করে, লাভ দেখে। এবার আসে সমন্বয়ের কথা। সমন্বয় কার সাথে করবে? শ্রমিকের সাথে কখনোই সমন্বয় করা হয় না। সমন্বয় করা হয় শ্রমিকের যে নামে যে নেতাগুলো আছে তাদের সাথে, ক্ষমতাসীন এবং মালিকরা সমন্বয় করে। এবং আপনি জানেন যে এই আমাদের মতো গরিব দেশে, আমি বাংলাদেশের কথাই বলবো না, পৃথিবীর প্রত্যেকটা গরিব দেশের চিত্র একই। সেই জায়গায় আমি বলতে চাই যে শ্রমিক যারা নেতা হবে তাদের একটা বাউন্ডারি থাকা দরকার, তাদের একটা কি বলবো নৈতিক শিক্ষায় শিক্ষিত হওয়া উচিত, এবং প্রকৃতপক্ষে শ্রমিকের পক্ষে কাজ করা উচিত। তারা কোনোভাবেই তাদেরকে বিক্রি, মানে টাকার কাছে বিক্রি যেন না করে।
ক্ষমতাসীনদের কাছে এবং পুঁজিবাদ সমাজের শিল্প মালিকদের সাথে, তাহলে একটা দেশ শ্রমিক বান্ধব হবে আমার ধারণা। এবং অন্যদিকে আরেকটা জিনিস, আর একটা কথা আমি বলতে একদম চাই, সংক্ষেপে। কিভাবে এই শ্রম আইনটা বা শ্রমিকের ন্যায্য মজুরিটা বা শ্রমিকের ন্যায্যতা পাবেন, অধিকার পাবেন। আমার প্রস্তাবনা হলো শ্রম আইনটাকে কঠোর প্রয়োগ করতে হবে। দ্বিতীয় হলো স্বাধীন শ্রম আদালত শক্তিশালী করতে হবে। আমি আবারও বলি, স্বাধীন একটা মানে শ্রম আইন একটা আদালতই করতে হবে। ওরা শুধু ওই শ্রমিকের ন্যায্যতা তারা যেন পরিমাপ করে তার বিচার করতে পারে, তাহলে ভয় ঢুকে যাবে। অসংখ্য আর একটা ধন্যবাদ মিজানুর রহমান। আরেকটু শ্রম পরিদর্শন বাড়াতে হবে আমাদের, এটা কিন্তু খুবই দরকার সরকারি তরফ থেকে। আমাদের শ্রমিকরা কি করছে না করছে সেটার জন্য পরিদর্শকের ব্যবস্থা করতে হবে, সরকারিভাবে বেসরকারিভাবে। অসংখ্য ধন্যবাদ মিজানুর রহমান। এই পর্যায়ে ডক্টর স্নিগ্ধা রেহসানা, আপনি কোনো কিছু যুক্ত করতে চান কিনা? না, আমার কথা হচ্ছে কি, দেখেন এই পুরো প্রক্রিয়াটা রিভিজিট করাটা খুবই জরুরি, এবং সেক্ষেত্রে আমি খুব স্ট্রংলি মনে করি প্রতিটা জায়গার সেক্টরে কিন্তু একটা এক্সপার্ট গ্রুপ অফ পিপুল আছে। রতন ভাইরা দীর্ঘদিন ধরে কাজ করেছেন, বা আরো অনেকেই আছেন কিন্তু যারা শ্রমিক নিয়ে কাজ করছে। তো এইটা যেটা হয়েছে যে আপনার একটা আইন খসড়ার নীতিমালা যখন হয় তখনই দেখা যায় যে তাদেরকে, তাও আমি খুব গ্রেটফুল যে তাদেরকে আসলে একবারের জন্য হয়তো তারা দেখেছেন, কারণ এটাও কিন্তু হয় না, আমাদের বাস্তবতা কিন্তু এটা। কিন্তু ফ্যাক্টর হচ্ছে আপনার এই যে মনিটরিং এর কথা যে বললেন, এই মনিটরিং বলেন, এই পুরো প্রক্রিয়াটা এবং ঝটিকা সফর, কোনো প্রি প্ল্যান্ড না। আমাদের তো একটা মন্ত্রণালয় আছে, তাই না? আপনি সেই মন্ত্রণালয় থেকে সেটা একটাই করেন, অভিযোগ বাক্স যেটা মন্ত্রণালয় কর্তৃক আসতে পারে সেটা করেন, অথবা মন্ত্রণালয় থেকেও যদি একটা সফর হয় এবং সেটা মন্ত্রণালয়ের সচিবদের দিয়ে নয়, কিন্তু আমি বলেছি যারা এই সংশ্লিষ্ট বিষয়ের সাথে যুক্ত। আরেকটা যেটা কাজ করতে যে আমি দেখেছি রতন ভাই, এটা খুবই সত্য কথা যে আমাদের শ্রমিকরা কিন্তু তাদের এই অধিকার সম্পর্কে যতটুকু আছে ততটুকু সম্পর্কেও কিন্তু তারা অ্যাওয়ার অফ না। তাহলে এইটার কিন্তু একটা ভীষণ অ্যাওয়ারনেস প্রোগ্রামটাও খুব দরকার। আপনাদের মিডিয়া, সেখানেও কিন্তু এই বিষয়টা, আমি একজন শ্রমিক, আমার কতটুকু অধিকার আছে সেটা তো আমার জানতে হবে। এই যে আমি জানি না, সেটা আসলে করা উচিত। এবং আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, শ্রমিকের প্রতি যে মর্যাদা দেওয়া। যত সহজে আপনি দেখবেন আমাদের ছোট বাচ্চাদের পাঠ্যপুস্তকে কৃষকের প্রতি এক ধরনের ভালোবাসা, কবিতা যেটা থাকে, কোনো অদ্ভুত কারণে আপনার চোখে কেমন পড়েছে যে আমরা আমাদের এই যে শ্রমিক আছে, যে সেই শ্রমিকদের নিয়ে কোনো কবিতা, গল্প বা এ ধরনের কোনো কিছু আমার চোখে কিন্তু নজরে আসে না। তাতে করে হয় কি, এই যে প্রজন্ম তৈরি হয়, প্রজন্ম কিন্তু শ্রমিকের যে মর্যাদা আছে, তার ঘামের যে একটা ফসল আছে, এটার যে বাস্তবতা, এই বাস্তবতা কিন্তু কিন্তু শিখে আসে। একেবারে পরিষ্কার আপনার বক্তব্য ডক্টর স্নিগ্ধা রেহসানা। এই পর্যায়ে রাজিকুজ্জামান রতন, আপনি শুনলেন দুজনের বক্তব্য। আপনার কাছেও একই প্রশ্ন যে সরকার এবং শ্রমিক নেতারা বা শ্রমিক সংগঠনগুলো কিভাবে সমন্বয় করে কাজ করতে পারে। বিশেষ করে আমরা দীর্ঘ একটি শাসন ব্যবস্থায় ছিলাম, দীর্ঘ বছর দীর্ঘদিন যাবত, সেখান থেকে আমরা এখন মুক্ত হয়েছি, আমরা নতুন সরকার পেয়েছি একটি নির্বাচনের পর। নতুন সরকার কতটুকু শ্রমিক বান্ধব হবে? তার আগে একটু বলে নেই, স্নিগ্ধা যেটা বলেছেন যে আমাদের কবিতায়, গানে শ্রমিকদেরকে উপেক্ষা যতটা আছে, শ্রমিকদের মর্যাদার কথাটা তেমন নাই। শুধু নজরুল এক জায়গায় বলেছিলেন যে তোমারে সেবিতে, মানে তোমাকে সেবা করতে যারা তাদের পবিত্র অঙ্গে ধুলি লাগালো, তারাই দেবতা, তারাই ভগবান, গাহি তাদেরই গান। তো ফলে ছিল, কিন্তু সেগুলো আমাদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছে। শ্রম করা, পরিশ্রম মানে ছোট কাজ করা, এরকম একটা মনন জগৎ আছে। আমরা যদি এখন বলি যে আমাদের মাথাপিছু আয় কত, সরকার বলছে $2,840, সেটাকে টাকায় কনভার্ট করলে হয় 3,45,000 টাকা। এখন একটা মাথাপিছু আয় মানে শিশুরও ওটা মাথায় আছে, বৃদ্ধরও মাথায় আছে। তাহলে একজন কর্মক্ষম মানুষ সে কি এই মাথাপিছু আয়ের সমান মজুরি পায়? আচ্ছা, একজন মানুষ কর্মক্ষেত্রে নিহত হলে তার ক্ষতিপূরণ কত? আমাদের আইন অনুযায়ী 2 লাখ টাকা। মাথাপিছু আয় হচ্ছে, বার্ষিক মাথাপিছু আয় হচ্ছে 3,46,000 টাকা, আর মরে গেলে তার ক্ষতিপূরণ হচ্ছে 2 লাখ টাকা। তার মানে 1 বছরের আয়ের তুলনায় একটা জীবনের মূল্য কম। সে কারণে আমরা দেখছি ওই সারাকা গার্মেন্টস থেকে শুরু করে সর্বশেষ গ্যাস লাইটের ফ্যাক্টরিতে যে অগ্নিকাণ্ড হলো, এর মাঝখানে রানা প্লাজা গেছে, তাজরিন গেছে, এর আগে স্পেকট্রাম গেছে, এমনকি বেইলি রোড অগ্নিকাণ্ডও হয়েছে। এই যে মৃত্যুগুলো ঘটছে, দায়হীন মৃত্যু এবং উপায়হীন তাদের জীবন, এই জায়গায় শ্রমিকদেরকে আটকে রাখা হয়েছে। এখন আমরা বলছি জীবিকার জন্য আর কত জীবন হারাবে শ্রমিকরা, জীবিকার জন্য কতক্ষণ কাজ করবে শ্রমিকরা। এই জায়গায় রাষ্ট্রের একটা ভূমিকা পালন করা উচিত যে সর্বনিম্ন জাতীয় মজুরি কত হবে, যার নিচে কাউকে মজুরি দেওয়া যাবে না। এবং যেটা করতে হবে যে বৈষম্যের বেদনা শ্রমিকদেরকে আর কত তাড়িত করবে।
যে মানে সংসদ ভবনে আলোচনা হচ্ছে দেশের সনদ এবং মসনদ নিয়ে। গত 1.5 মাসের আলোচনায় শ্রমিকদের কোনো আলোচনা শুনেছি আমরা? না, শুনি নাই। অথচ ওই সংসদ ভবন তৈরি হয়েছে শ্রমিকের শ্রমে। ওই সংসদ চলছে প্রতি মিনিটে 2,72,000 টাকা খরচ করে, সেটাও শ্রমজীবী মানুষের ট্যাক্সের টাকায়, কিন্তু সেখানে শ্রমিকদের কোনো আলোচনা নাই। ফলে এই বৈষম্য থেকে মুক্তি পাওয়ার জন্যই তো বারবার লড়ে। ফলে এখানে সরকারি দল বিরোধী দলের প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে শ্রমিকের স্বার্থে আমরা কতটুকু কথা বলবো। এবং এটা আর একটা বিষয় বলে শেষ করি, যেটা বলেছিলেন যে ডেইলি ওয়েজ ওয়ার্কার এবং আউটসোর্সিং ওয়ার্কার, তাদেরকে আমরা ব্যঙ্গ করে বলি কানা মোনা, মানে কাজ নাই তো মজুরি নাই, এবং তাদের জীবনের নিশ্চয়তা নাই, তাদের ভবিষ্যতের স্বপ্ন দেখার সেই স্বপ্নটাও তাদের নাই, প্রতিদিন আছে দিন যাপনের গ্লানি। এইভাবে একটা দেশের শুধুমাত্র মে দিবস উন্নয়ন হতে পারে না। নিশ্চয়ই শুধুমাত্র মে দিবস পালন করলেই হবে না, শ্রমিকদের অধিকারও নিশ্চিত করতে হবে। আমাদের সময় একেবারেই শেষ, দুঃখিত। অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে আজকে আমাদের সপ্তাহের দেশে সময় দেওয়ার জন্য। দর্শক, এতক্ষণ দেখছিলেন সপ্তাহের দেশ। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।